আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, বহুদিন পর আপনাদের সামনে হাজির হলাম। বোধহয় এক যুগ হবে। এই যে অনুষ্ঠান আজকে মুক্তবাক, আমি তখন করতাম এটা। তখন নাম ছিল মধ্যরাতে মুক্তবাক, রাত 12টায় শুরু হতো, সেই জন্যে মধ্যরাত। তারপরে সময় এগিয়ে এসছে, 11টায় করা হয়েছে, পরে 11:30টায়। এটাকে ঠিক মধ্যরাত বলা যায় না, তাই শুধু মুক্তবাক। এই 12 বছরে পদ্মা তিস্তা দিয়ে অনেক পাড়ি গড়িয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। সর্বশেষ 24-এর একটা কালজয়ী, বিশ্বজয়ী অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। সারা দেশের মানুষের মুখে একটা স্লোগান উঠেছে, নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ কেমন? সেই অভ্যুত্থানের পরে 2 বছরের মতো পার হয়েছে। এর মধ্যে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে এবং সেই সরকারের বয়সও 2 মাস পার হয়ে গেছে। কেমন আছে এখন বাংলাদেশ? এর ভবিষ্যৎ কেমন দেখা যাচ্ছে? এই নিয়েই আজকে প্রথম আমি যখন শুরু করছি মুক্তবাকের এই আলোচনা অনুষ্ঠান, এই টক শো। দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবার জন্যে, এই অনুষ্ঠানকে যদি সবচাইতে বেশি বা যারা সবচাইতে বেশি করে বুদ্ধি, বিবেচনা, প্রাজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করতে পারবেন, সেই রকম 2 জন মানুষ আমাদের আজকের অতিথি। এই 2 জন অতিথির মধ্যে একজন বিশেষ মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশের অর্থনীতির পথ চলার সাথে যার নাম উচ্চারিত হয়, জীবন্ত কিংবদন্তি অধ্যাপক রেহমান সোবহান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ, আপনি অনুষ্ঠানে এসছেন বলে। আর উনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো মানুষেরা। যিনি শিক্ষক ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, ফখরুদ্দিন আহমেদ, বি মির্জা আজিজুল ইসলামের মতো বরেণ্য ব্যক্তিদের। আর প্রফেসর ইউনুস ছিলেন আমার শিক্ষক, অর্থাৎ অধ্যাপক রেহমান সোবহান হলেন শিক্ষকদের শিক্ষক, যিনি 2 পাকিস্তানের পাহাড় সম অর্থনৈতিক বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছিলেন, ছিলেন বাঙালির রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির সনদ 6 দফার অন্যতম প্রণেতা অধ্যাপক রেহমান সোবহান। আবারও সালাম। আরেকজন অতিথি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, হার্ভার্ড স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করে যিনি অধ্যাপনা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন নরওয়ের মিশেলসন ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রের শিকাগো এবং বোস্টন ইউনিভার্সিটিতে কাজ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ দ্য এশিয়া সোসাইটি এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে। যিনি স্বমহিমায় ভাস্বর, অধ্যাপক রওনক জাহান, যার আরেকটি পরিচয়, তিনি অধ্যাপক রেহমান সোবহানের সহযোগী, সহযাত্রী, সহধর্মিণী। ম্যাডাম, আপনাকেও সালাম। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। খুবই খুশি হয়েছি আপনারা 2 জন এখানে উপস্থিত হয়েছেন। আমি কথা শুরু করতে চাই স্যারকে দিয়ে। প্রথম আলোতে দেওয়া একটা সাক্ষাৎকারে কয়েক মাস আগে আপনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 15th সংশোধনী প্রবর্তনের পর আমরা স্বৈর শাসনের উত্থান হতে দেখেছি, যার চূড়ান্ত পরিণতিতে একচ্ছত্র রাজতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। সমস্যার মূল উৎস নিহিত রয়েছে রাষ্ট্রপতি হোক আর নির্বাচিত প্রধানমন্ত্রী হোক, সব ক্ষমতা একজন সর্বক্ষমতাধর নেতার হাতে কেন্দ্রীভূত থাকা এবং আমাদের গণতান্ত্রিক রাজনীতির গোত্রীকরণের মধ্যে, যা শেষ পর্যন্ত সব কিছু বিজয়ীর দখলে নিয়ে যায়। এক দমবন্ধ করা স্বৈর শাসনের সময়কাল পার করে আমরা নতুন করে দেশকে গড়ে তোলার একটা সুযোগ পেয়েছি। আপনার কি মনে হয়, আমার সেই দমবন্ধ করা সময় পার হয়েছে, নাকি এখনও মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসছে? সব ক্ষমতা একজন ক্ষমতাধর নেতার হাতে কেন্দ্রীভূত থাকা এবং সব কিছু বিজয়ের দখলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা কি বের হতে পেরেছি? প্রফেসর রেহমান সোবহান, শিক্ষকদের শিক্ষক, আপনার কাছে প্রশ্ন স্যার। এই মুহূর্তে তো অত শিগগিরই এইরকম উত্তর সম্ভব নয়। একটা নতুন অবস্থা নিশ্চয়ই চলছে।
দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অত ইনক্লুসিভ পুরোপুরি ছিল না, হয়েছে। এখন একটা নতুন সরকার 2 মাসের মধ্যে এখন তো কিছু দেখাতে পারে নাই কি পুরো ফসল কি হবে, বিশেষ ওনার রাজনীতিক ফসল কি হবে। এইটা তো তারপর উত্তর তো দিতে হবে প্রায় 2-3 বছর পরে, বিশেষ যখন একটা পুরো টার্মে শেষ পথে কেমন করে কত ফ্রিলি কত ফেয়ারলি একটা ইলেকশন করতে পারবেন, এইখানে তো ফাইনাল প্রমাণ আসবে। মানে এটার এখন সম্পর্ক তো তোমার প্রোগ্রাম কত ফ্রিলি চলবে, কত প্রোটেস্ট আসবে, কত বাধা চলবে, এটা তো তোমাকে বি হিসাব করতে হবে। এই মুহূর্তে তো ভালোই চলছে। মানে এ নিয়ে আরও সম্পর্ক কিছু প্রশ্ন করতে পারি, সেটা পরে নিশ্চয়ই করব। ভালো চলছে, সেই ভালোটাও কেমন ভালো? বিরোধী দলের বিভিন্ন অভিযোগ আছে, সিভিল সোসাইটির লোকজন বলছেন, সরকার পক্ষ বক্তব্য দিচ্ছে। কিন্তু আমি আপনাকে আর একটা প্রশ্ন স্যার এখন করে রাখি, তারপরে আসব। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশে যে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে, ইতিমধ্যে গতকালকেও তেলের দাম বাড়ানো হয়েছে। আর এই যে এই স্টুডিওতে বসে আমরা অনুষ্ঠান করছি, এই স্টুডিওতে ঢোকা যে কি একটা যুদ্ধের মতো। সামনে 2টো পেট্রোল পাম্প, শুধু এই পেট্রোল পাম্প পার হয়ে এই স্টুডিওর মধ্যে ঢুকতে, এই চ্যানেলের অফিসে ঢুকতেই মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। এরকম একটা সংকটে সরকার কি কার্যকর পদক্ষেপ নিচ্ছে? একটা বিষয়ের সাথে যুক্ত করি। সংকট মোকাবেলায় সরকার যখন নতুন করে আরও $300 কোটি বৈদেশিক ঋণ সহায়তা চাইছে, এমনকি এই অতি সম্প্রতি IMF এবং বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন বৈঠক, সেখানে ঋণ চাওয়ার কথা সরকারি বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে। এখন তো প্রথম যে প্রশ্ন ছিল কি ওনার কারেন্ট সংকটের যথেষ্ট হচ্ছে নাকি। সমস্যা তো এখানে আছে কি সংকট কত গভীর হবে এইটা তো এই মুহূর্তে পরিষ্কার হয় নাই। কতদিন চলবে এইটা পরিষ্কার নাই। তো এই মুহূর্তে যে হয়েছে এইটা খুব বড় সংকট, আর কত এফিশিয়েন্টলি ম্যানেজ করেছে এইটা তো একটা মাপ আছে কি আমার পেট্রোল পাম্পের সামনে লাইন কত লম্বা আছে, কত সময় লাগে। ড্রাইভার তো বলে কি হয়তো প্রায় 12, 14, 15 ঘন্টা লাগে এখানে। তো একটা মাপ হবে কত সময় লাগবে ইন অর্ডার টু ফিল ইয়োর ট্যাঙ্ক, এইটা তো কিছু বলা যায় না। এখন অন্য দেশ তো কয়েকটা স্টেপ নিয়েছে, বিশেষ AI এসব ব্যবহার করে সব করে। এইটা তো আমি তো কিছু নতুন স্টেপ দেখি নাই। এখন কত শিগগিরই ওনার সাপ্লাইও জোগাড় করতে পারে, এইটা বি ডিপেন্ড করছে কি অন্য জায়গা কি হচ্ছে। তো আই উড সে দ্যাট at this stage সংকটের তো উপরে যখন অত আনসার্টেনটি আছে, দিস মে বি আ প্রিম্যাচিওর কোয়েশ্চেন। এখন অ্যান্টিসিপেটরি বেসিসের উপরে উনি কত কিছু করতে পারেন, ওয়ার্কিং অন দি অ্যাজাম্পশন দ্যাট সংকট চলবে। এখন ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে কি এই মুহূর্তে তো শুধু আমার ফার্স্ট স্টেপস নিচ্ছি ওই এনার্জি যুক্ত করে। এখন তো নানা রকম সেকেন্ডারি সমস্যা হবে এখানে with regard to our industrial inputs, with regard to agricultural fertilizer inputs. এখন আমার ডেভেলপমেন্টের প্রক্রিয়ার মধ্যে তারপর আমার বাজেটারি কত সংকট আসবে, এইসব তো গ্র্যাজুয়ালি আমার নজরের সামনে আসবে। অ্যান্ড উই উইল হ্যাভ টু সি কি সরকার এইটা দিয়ে কত প্রিপেয়ার্ড আছে। উই উইল হ্যাভ টু সি দেম ইন অ্যাকশন। এই মুহূর্তে তো আই উড নট বি এবল টু give them any A+ prize as to what they have done. এখন চেষ্টা করছে, but they have to demonstrate much more clearly কি উনি সংকট পুরোপুরি বুঝেছে and তারপর পুরোপুরি ব্যবস্থা উনি in advance করছে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনার কাছে আসি। অধ্যাপক রাউনুর জাহান, IMF বলেছে তারা যে অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের শর্ত দিয়েছিল, বাংলাদেশ তা পালনে ব্যর্থ হয়েছে।
আপনি কি মনে করেন দেশের অর্থনীতিতে কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দেখছেন কিছু? ব্যাংকিং খাত থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে স্বজনতোষী পুঁজিবাদী বৃত্ত থেকে কি আমরা বের হতে পারছি? সংস্কারই বা কতদূর? প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে অর্থনীতি নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে সেটা আপনি প্রফেসর সোবহানকে করবেন, কারণ উনি হয়তো ওটা আমার থেকে ভালো বলতে পারবেন। আমি রাজনীতি নিয়েই কথা বলতে পছন্দ করব, কিন্তু আমি একটা সংক্ষেপে যে উত্তর দিতে চাই সেটা হচ্ছে এই যে আমরা যদি সংস্কার এইটাই যদি একটা বড় প্রশ্ন হয় তাহলে আমরা বহুদিন ধরে যেটা দেখছি যে আমাদের দেশে যে কোনো বিষয়ের সংস্কার করাটা অত্যন্ত কঠিন হয়। কারণ হচ্ছে এই যে আমরা অনেক সময় ভাবি যে আমরা একটা অনেক সময় সংস্কার হয়তো বাইরে থেকে একটা চাপের মুখে পড়ে আমরা করি, এবং তারপরে বিদেশি যেমন IMF চাপ দিল, তখন আমরা হয়তো তাদের পছন্দসই একটা মেনে নিলাম, একটা কাগজ তৈরি করে দিলাম। কিন্তু আমাদের দেশে সবসময় যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে যে সংস্কারটাকে তারপরে ইমপ্লিমেন্ট করা, এবং ইমপ্লিমেন্ট করতে হলে যে তারপরে পলিসি লাগে, কিছু অ্যাকশনস লাগে, সেগুলোকে মনিটর করতে হয়, সবার কমপ্লায়েন্স লাগে, বিভিন্ন যে প্রেশার গ্রুপস আছে, পাওয়ারফুল গ্রুপস আছে, তাদের মানে তারা হয়তো একটা অবস্ট্যাকল সৃষ্টি করে, এগুলাকে অতিক্রম করে একটা রোড ম্যাপ করতে হয় যে আমরা কবের মধ্যে কি করবো, একটা সিস্টেমেটিক প্ল্যান করে ইমপ্লিমেন্টেশন করতে হয়। আমাদের দেশে আমরা দেখেছি সবসময় আমরা খুব তাড়াতাড়ি একটা পলিসি করে ফেলি, কিংবা আমরা বলি যে আমরা এটা করব, কিন্তু তারপরে যে কোনো বিষয়ে, শুধুমাত্র IMF এর এই ব্যাপার না, প্রত্যেকটা বিষয়ে আমরা দেখি যে তারপরে আমাদের ইমপ্লিমেন্টেশনটা খুব কঠিন হয়। অনেক দিন ধরে বিদেশিরা একটা কথা আমাদের দেশে মানে চালু আছে যে আমাদের দেশের লোক কখনো পলিসি ডিবেট নিয়ে অত করতে চায় না, কারণ তারা জানে পলিসি যাই হোক আমরা তো ইমপ্লিমেন্ট করব না। যেহেতু আমরা ইমপ্লিমেন্ট করব না কিংবা ওই সময় এসে বাধা দিব, অর্থাৎ পলিসি যখন হবে তখন অনেকে পলিসি ডিবেটের মধ্যে যেতে চায় না, কারণ মাথার মধ্যে আগেই রেখেছে যাই হোক ওইটা একটা কাগজ। আর তারপরে যে কঠিন সময়, তখন আমরা যে কোনো উপায়েই হোক ওই পুরোপুরি ওটাকে বানচাল করবার একটা চেষ্টা করব, কিংবা করব না, কিংবা আমাদের মধ্যে একটা ইনার্শিয়া থাকবে। অতএব আমাদের যে কোনো পলিসি হোক, সেটাতে প্রত্যেকটা পলিসিতে আপনি দেখবেন যে মুশকিলটা হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনটা অন্যান্য দেশে ওরা খুব ভেবে করে, এবং কখনো এটা যেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না সেটা আসলে প্রমিস করা উচিত নয়। কিন্তু অনেক সময় আমরা ভাবি যে ঠিক আছে আমি একটা প্রমিস তাড়াতাড়ি করে ফেলি, এবং এখানে আমাদের সবসময় দুর্বলতা। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি নিজের একটা উইকনেসের কথা বলেছেন যে এই ব্যাপারে আপনি খুব কিছু বলতে পারবেন কি না, কিন্তু অনেক বলেছেন। আমি আপনাকে পলিটিক্যাল একটা প্রশ্নই করি। গতকালকের আলোচনায় সানেমের সম্ভবত বলেছেন আপনি বহু বছর ধরে আপনি দুটো দলকে পরামর্শ দিয়ে আসছেন যে পরস্পরের মধ্যে লড়াই করো, প্রতিযোগিতা করো, রাজনীতিতে যে মতবিরোধ আছে সেটা নিয়ে কথাবার্তা বলো, কিন্তু একে অপরকে নির্মূল করবার চেষ্টা করো না। যদিও পটটা বদলে গেছে, আপনি যে দুটো দলকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন সেই দুটো দল তো আর এখন নেই, একটা আছে আর একটা নতুন মঞ্চে এসছে। এই 2 মাসের মধ্যে অথবা এই নির্বাচন থেকে শুরু করে এই সময়ের মধ্যে আপনি তখন যে আশা করেছিলেন, এখন সেই আশার কি অবস্থা দেখেন? যখন এই ইলেকশনটা হয় তখন আমরা সবাই বেশ একটা রিয়ালিস্টিক ভাবে জিনিসটাকে নিয়েছিলাম, যে এটা একটা আমাদের যেরকম ভাবে আমরা ভেবেছি যে আইডিয়াল ইলেকশন, কিংবা একটা ইলেকশনকে ধরতে হলে তাকে মানে ধারণা করা যায় যে সব কন্টেস্টেন্টরা, মেজর প্লেয়াররা অংশগ্রহণ করবে, এবং কিন্তু আমরা জানতাম যে এটাকে ঠিক ইনক্লুসিভ বলা যাবে না। কিন্তু তারপরেও আমরা ধরে রেখেছিলাম যে এই নির্বাচনটাতে একটা বড় দল যেমন আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, কিন্তু তারপরেও একটা ইলেকশনটা সবাই চাচ্ছিল, কারণ কেউ ওই আর অন্তর্বর্তীকালীন সরকারকে আর চাচ্ছিল না, সবকিছুই স্টেলমেটেড হয়েছিল।
এখন ইলেকশন হয়ে গেছে, এবং তারপরেও এখন আমি বলবো যে যে জিনিসটার প্রতি প্রথম থেকেই নজর দেওয়া দরকার, যারা এখন রাজনীতির মাঠে আছেন, আমরা বহু বছর ধরে যেটা দেখছি, যারা যখন ক্ষমতায় যান তখন তারা যারাই বিরোধীতে আছেন তাদেরকে একদম আহ, সমান সুযোগ সুবিধা দিতে চান না, এবং তারা অনেক রকম দমন পীড়ন আরম্ভ করে দেন। ম্যাডাম এখন একটু একদম অ্যাবস্ট্রাক্ট না বলে কংক্রিটে আসি। আগে তো ছিল, আপনার কথাই আসছে, বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্রতিযোগিতা, এখন আওয়ামী লীগ নেই, আপনি বলেছেন ভোটের পরে, কিন্তু এখন আর একটা অ্যাক্টর স্টেজে আসছে, জামাত ইসলামী। এই 2 মাসের মধ্যে আপনি কি দেখছেন? ইতিমধ্যে জামাত ইসলাম বেশ কয়েকবার সংসদ থেকে ওয়াকআউট করেছে, তারপর তারা রাস্তায় নেমেছে, এবং নিশ্চয়ই এর মধ্যে তারা বাইরে গিয়ে এই সংস্কারকে কেন্দ্র করে, অধ্যাদেশকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য রেখেছেন সেগুলো শুনেছেন। আপনি কি মনে করছেন, আপনি যেটা চেয়েছেন পরস্পরের আন্ডারস্ট্যান্ডিং রেখে লড়াইটা করুক, কিন্তু নির্মূল করার দিকে না যাক, সেই কথা যে বললেন, জামাতকে রেখেও আপনি কিভাবে বলবেন? এখন সবে 2 মাস হয়েছে, জামাত যদি এখন সংসদের প্রতি মনোযোগ না দিয়ে তারা যদি আবার সেই পুরনো খেলাতে চলে যায়, যে শেষ পর্যন্ত সবকিছুর ফয়সলা হবে স্ট্রিট পলিটিক্সে, মাঠে, এবং আমরা এখন ওটা তার বলছে যে আমরা সারা দেশে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব, সেটা আমি বলবো যে সেই পথে তারা যদি খুব তাড়াতাড়ি চলে যায়, এবং সরকার বলছে যে আমাদের একটু সময় দিন, আমরা এরপরে এই বিলগুলো আনবো, অতএব সংসদটাকে যদি একদম সব আলোচনার কেন্দ্রবিন্দুতে না করে পলিটিক্সটা যদি সংসদের বাইরে আবার চলে যায়, যেটা আগে হয়েছিল, কন্টেস্টেশনটা মেইনলি আর সংসদে রইল না, বাইরে চলে গেল, তাহলে তো অবশ্যই একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি চলতে পারে না। অতএব আমার মনে হয় যে জামাত বাইরে যদি সভা সমিতি করে ঠিকই আছে, কিন্তু সংসদের মধ্যে তাদেরকে সংসদের সব প্রসেসে, কমিটির মধ্যে, সবগুলোর মধ্যে তাদেরকে ফুললি এঙ্গেজ হতে হবে, এবং যখন আইনের কথা আসছে, কনস্টিটিউশনের কথা আসছে, তখন এটার উত্তরগুলো কনস্টিটিউশনালি আইনের যে যুক্তি সেগুলা দিয়েই দিতে হবে, আপনি মানে মনে কাউকে করছেন ম্যাডাম, গালাগালি করে না। আপনি মনে করছেন যে আন্দোলন যতখানি মাঠে গড়িয়েছে তার দায় তাহলে একাই জামাতের বা 11 দলের? সরকার পক্ষের এখানে দায়ী কতখানি আছে কি কিছু? যেমন জামাত বলছে যে তারা, জামাত বা মানে বিরোধী দল 11 দলের মধ্যে যারা যারা আছে, তারা যখন বলছে যে আমরা সব রকমভাবে বুঝিয়েছি সংস্কারের কর্মসূচি থেকে এই জায়গায় এইভাবে বিচ্যুত হচ্ছে, অথবা সংস্কার যে আমরা জুলাই সনদ সই করেছিলাম সেখানে এই জায়গাতে বরখেলাপ পড়ছি, কিংবা ধরেন যে অধ্যাদেশ যা সরকার করেছিল 133টা, এখন খুব মজার ব্যাপার হচ্ছে যে ইউনূস সাহেবের সরকারকে আমি নিজে সহ অনেকেই অনেক ব্যাপারে সমালোচনা করি, কিন্তু যখন অধ্যাদেশগুলোর প্রশ্ন আসছে তখন অলমোস্ট সমস্ত অধ্যাদেশগুলোর ব্যাপারেই বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিরোধিতাই আসছে না, আর 90-এর বেশি তো সরকার পক্ষ সহ সবাই মেনেই নিয়েছে। আমি আপনাকে প্রশ্ন তাহলে এই করছি যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, মনে হচ্ছে রাস্তায় চলে আসলো এবং খুব কঠিন ল্যাঙ্গুয়েজে বক্তৃতা করলো, আপনার সেই যে একে অপরকে নির্মূল না করার পরামর্শ, বক্তৃতা এরকম কিন্তু দিচ্ছে, আগের যুদ্ধে তবু পালাতে পেরেছে, এখন তো পালাতেও পারবেন না, আগের যুদ্ধে ভারতে গেছে, আপনার তো ভারতেও জায়গা, মানে কি না বলছে, এখন শুরু হয়ে গেছে। আমি বলছি যে মাত্র তো 2 মাস সময় হয়েছে, এর মধ্যেই খুব একটা ফার্ম একটা কনক্লুশন আমি ড্র করতে চাই না। যারা সরকারি দলে আছে তাদের আমি বলবো যে সমস্ত বিলগুলা কিংবা কিছু তারা সামনে আগে নিচ্ছেন না, তাদের আরো বেশি ট্রান্সপারেন্টলি তাদের আরেকটা ফুল এক্সপ্লেনেশন দেওয়া উচিত ছিল, যে আমরা এই কারণে এখন এই বিলগুলা সামনে আনছি না, এবং আমাদের আরো স্পেসিফিক হওয়া দরকার ছিল যে আমরা এখানে সংশোধন করে
এর থেকে আরেকটা ভালো আনবো। যখন অনেকগুলা যেমন বিল আছে, সংস্কার নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে, তাদেরকে আরো পরিষ্কার করা উচিত ছিল যে তাদের কি প্ল্যান আছে, যেটা এখন যা আছে অর্ডিন্যান্সে তার থেকে ভালো হবে। যেহেতু তারা এই একটা ফুল এক্সপ্লেনেশন দেননি, সেখানে আমি বলবো যে একটা দুর্বলতা তখনই রয়ে গেছে মানুষের মধ্যে। ওই যে কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ওদের খুব মানে প্রিমাচুরলি এখন মানুষ যে কোনো একটা পদক্ষেপে মানুষ তখন ভাবছে যে আহা, এখনই তো নিশ্চয়ই এখনই আবার ওই পথে হাঁটছে। অতএব তারা যে পুরনো পথে হাঁটছেন না, সেটা তাদের পদে পদে আরো খুব পরিষ্কার করা উচিত। এবং তারা যদি এটা না করতে পারেন, তাহলে তো অবশ্যই তাদের সম্বন্ধে অনেক মানে আরো প্রশ্নের সামনে পড়তে হবে। আপনি যে প্রথম প্রশ্নটা প্রফেসর সোবানকে করেছিলেন না, দমবন্ধ অবস্থা কিংবা নয়, সেটাতে আমি বলবো যে আগে যেরকম তখন একটা একদম স্টেবল একটা অটোক্রেসি হয়ে গেছিল, এখন আমি বলবো যে অবস্থাটা অনেক ফ্লুইড। বিভিন্ন পাওয়ার গ্রুপ বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। সরকারও মানে তাদের হাতে ক্ষমতা নিশ্চয়ই কনসলিডেট করবার, সংহত করবার চেষ্টা করবে, কিন্তু সেই পর্যায়ে এখনো যায়নি। এবং এখনো আমি বলবো সেই জন্য মানুষ অত তাড়াতাড়ি মানুষের দম বন্ধ হবে না, এবং মানুষের চেষ্টা করা উচিত, আপনার আমার সবারই, যাতে করে আমরা ওরকম একটা কনসলিডেটেড সেন্ট্রালাইজড অটোক্রেটিক অবস্থায় না যেতে পারি। এবং সেটার জন্য প্রোটেস্ট নিশ্চয় করতে হবে, কিন্তু আমি বলছি একটা রিজন যে ডায়ালগ, রিজন যে একটা মানে জি ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে। IMF অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের শর্ত দিয়েছিল, যা বাংলাদেশ পূরণ করতে সফল হয়নি খুব, সেটাতে তারা প্রশ্ন তুলেছে। এই জন্য ইতিমধ্যে ইনস্টলমেন্টের টাকা নিয়ে বেশ সমস্যা হচ্ছে, মনে হচ্ছে তারা দিতে চাইছে না। অর্থমন্ত্রী মিটিং করতে গেছেন, তিনি ফিরে খুব আশার কথা বলতে পারেননি। এদিকে তারা আবার বিশেষ করে যেটার উপরে বেশি ফোকাস করছে ক্ষমতাসীন বিএনপি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটা সম্পর্কে তারা বলেছে এই যে ফ্যামিলি কার্ডটা কোথা থেকে আসছে, এর অর্থ যোগান কোথায়, এটার খরচ কীভাবে হচ্ছে, এটার আউটপুট কী, হোল ইকোনমিক্স কী, এগুলো কিছু না জেনে এটা কি হচ্ছে সেটার উপরে তার একটা এক্সপ্লেনেশন চাই। এর সাথে সাথে কিছুক্ষণ আগে মানে বিরতির আগে যে আমরা প্রশ্ন করলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইম্প্যাক্টটা কতদূর কী হতে পারে অর্থনীতিতে, সব মিলে স্যার আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? এখানে তো দুই প্রশ্ন। জি, ফার্স্ট তো IMF এর যে বলা যায় সংস্কার, আসল সংস্কার নাই। ইট ইজ মোস্টলি এ গভর্নেন্স ইস্যু, এইটা আলোচনা তো আওয়ামী লীগ আমল থেকে চলছে। অরিজিনাল তো আলোচনা আওয়ামী লীগের সঙ্গে হলো, আর কয়েকটা টার্গেট দিয়ে গেছে ওইখানে। মোস্টলি দিজ আর নট রিফর্ম। যদি ওনাকে বলেছে কি ইউ মাস্ট raise the ratio of revenue collection to নিয়ে যেতে হবে, এইটা তো কোনো শিগগিরই তো কিছু হবে না। And certainly একটা ট্রানজিশন ফেজে you cannot hold a new government accountable for what is a long-term target. এখন যে আরেকটা যে প্রশ্ন হচ্ছে এখানে, তারপর কি আরো কোনটা লং টার্ম রিফর্ম উনি করতে পারবেন এখানে, এইটা তো সরকারকে তো নিজের চিন্তা ভাবনা করতে হবে। এখন যে উনি পলিসি করেছেন অ্যাবাউট দি ফ্যামিলি কার্ড, এইটা ব্যাংকের বলা আমি তো মনে করছি কি ইট ইজ নান অফ দেয়ার বিজনেস। এইটা তো সরকার একটা রিফর্ম করছে এখন, আনটিল সাচ টাইম এজ দি গভর্নমেন্ট ক্যান এস্টাবলিশ দ্যাট it can fund this properly and it can then manage it efficiently. এটা তো পার্লামেন্টের সঙ্গে ওনার সম্পর্ক আছে। It is not in any way and should not in any way be connected with the IMF program. এখন তো ফ্যামিলি কার্ড যে প্রোগ্রাম আছে, এইটা তো একটা বড় প্রোগ্রাম, বাট এইটা তো নিজের তো এখন অত পরিষ্কার নাই, বিকজ এখন তো দেশের অনেক এইরকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম চলছে।
অ্যান্ড এটা ফ্যামিলি কার্ড প্রোগ্রামকে তো ওনার এখন একটা ন্যাশনাল কম্প্রিহেন্সিভ সিঙ্গল প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে এখন। এখন তো until such time as they can locate the family card program in the social protection program of the whole government, we will not really know how effective it will be. It will just be one more program along with about another 150 other social protection programs. So I think they need to create a single and unified program. এটা যখন করবে, then we should be in a position to make a judgment. এখন তো budget wise যে program করেছে এটা তো একটা সীমিত, and it will not change anything very much. একটা people involved তো খুবই number কম আছে. It is only when you are evaluating it as a national program and then you have the budgetary resources and the management of the program clearly spelled out, ওই সময় বোঝা যাবে। স্যার একটু So আপনাকে এখন তো I'm just treating it as one more of many programs which they are already supposed to be carrying out and inherited from past governments. একটু স্যার আপনাকে জিজ্ঞেস করছি, এটা বোঝার জন্য বলছি, আমার জন্য এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্যেও। বাংলাদেশ গভর্নমেন্ট সার্বিক পরিস্থিতিটা মোকাবেলার জন্যে $300 কোটি সাহায্য চেয়েছে ব্যাংকের কাছ থেকে। $300 কোটি। এর মধ্যে 22,000 বা 62,000, ফিগারটা আবার গোলমাল হয়ে যাচ্ছে, 22,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন করেছে। তারপরে এই যে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এইখানে কত টাকা খরচ হতে পারে এবং সেটা কোথা থেকে আসছে, এরকম প্রশ্ন কি ব্যাংক করতে পারে না? তাদের কাছে তো আবারও টাকা চাচ্ছেন, ইনস্টলমেন্টের টাকাও চাচ্ছেন। মানে এরকম প্রশ্ন করলে এটা কি অশোভন হয় বা শোভন হয় আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করছি। মেবি দর্শক শ্রোতাও জানে না। না, যেখানে আমি বুঝতে পারছি এখানে ফান্ডিং অফ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম নর্মালি IMF এর আলোচনার মধ্যে আসে নাই। এখন তো $3 বিলিয়ন যদি সরকার চায়, তো তারপর ওই $3 বিলিয়ন মধ্যে কেমন করে এটা খরচ হবে, whether it is just for general budgetary support, যে আমার মনে হচ্ছে উনি এই ইস্যুর উপরে করছে, না হয় ডিটেল যে প্ল্যানের মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের মধ্যে উনি খরচ করবেন। দিস নর্মালি ডাজ নট কাম উইদিন দি ডোমেইন অফ IMF থিঙ্কিং। একটু আমি বলি স্যার, IMF আমি একটু বলি স্যার, can raise anything they like, but the way the government will handle this will be to point out that we are having a traditional round of discussions with the IMF where their program is limited to discussing certain types of reforms, not the way in which they are prioritizing one or the other particular program amongst many programs. আমি একটু বলি স্যার, পত্রিকায় যেটা নিউজ আসছে সেটা হচ্ছে এই $300 কোটি গভর্নমেন্ট চেয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এখানকার যে পরিস্থিতি অর্থনৈতিকভাবে তৈরি হয়েছে, যে সংকটটা তারা ভিজুয়ালাইজ করছে হতে পারে, তার প্রেক্ষিতে চেয়েছে। কোনো পার্টিকুলার আপনি যেটা প্রোগ্রাম বলছেন ওই প্রোগ্রাম বেসড কিছু চাচ্ছে না। এবং তখন তারা ওইটা তো অন্য জিনিস। নর্মালি হোয়াট হ্যাপেন্স ইজ যখন এইরকম একটা গ্লোবাল সংকট হয়, তো মেইন ইম্প্যাক্ট হচ্ছে কি আমার ইম্পোর্ট খরচ অনেক বেড়ে যায় এখানে। দিস প্রবলেম হ্যাপেন্ড in previous occasions, including during previous periods of financial crisis. And at that time, to accommodate the rise in import costs, which then creates a serious problem for underwriting your import programs and financing your budget, you then seek supplementary support from the international institutions. আমার মনে আছে যখন আমি কেয়ারটেকার সরকারে ছিলাম, during the first Iraq war, senior Bush's আমলে, এখন তো we faced problems at that time and we sought funding from the bank at that particular time to enable us to tide over the problem. Bank তারপর wanted to raise all sorts of attached conditionalities to that. ওই সময় আমি ওনাকে বলেছি কি এই যে সংকট যে হচ্ছে is not of our making. It is because internationally a war
is going on in the Middle East, initiated not by us but by other people, and we are bearing the cost of this. তো এই কষ্টের জন্য তুমি কন্ডিশন অ্যাটাচ করো, এইটা গ্রহণযোগ্য নাই. So at that point, they accepted that particular point. এখন I see no reason why they should not accept our demand for a $3 billion loan in order to deal with the crisis which is not of our making. ওকে স্যার, বুঝতে পেরেছি। এই ব্যাংক সংক্রান্ত আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা ব্যাংক রেজলিউশন নেওয়া হয়েছিল, এটা অর্ডার্স করা হয়েছিল, গভর্নমেন্ট এইটাকে সংশোধন করেছে এবং 18 ক ধারা যোগ করা হয়েছে, আপনি জানেন। এর ফলে মানে যে 5টা ব্যাংক সরকারি নির্ণয় যেগুলো লুটপাট ইত্যাদি বিভিন্ন অভিযোগে ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল, সেগুলোকে একসাথে করে একটা সম্মিলিত ব্যাংক করা হয়েছে। মেন টাইম তাদেরকে প্রায় 10 আর 25 35 হাজার কোটি টাকার মতো লোনও দেওয়া হয়েছে। এখন এই 18 ক ধারায় যুক্ত করবার পরে ওই অধ্যাদেশটার মানে দাঁড়াচ্ছে যে দিস ব্যাংক অর দিস ব্যাংক ক্যান বি হ্যান্ডেড ওভার টু দেয়ার পাস্ট ওনার্স, এবং কি তাদের যদি উত্তরাধিকার আসে তাও আসে। এইটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। কোনো পক্ষ বলছেন যে এটার রীতিমতোভাবে এক ধরনের লুটপাট হচ্ছে ব্যাংকে, আবার গভর্নমেন্টের পক্ষ থেকে খুব অফিসিয়ালি না বললেও বিভিন্ন জায়গায় কথাবার্তা যেটা বলছেন, তারা বলছেন এই রকম করে চাপাচাপি যদি করা হয় তাহলে এই টাকা তো পাওয়াই যাবে না, মালিকদেরকেও পাওয়া যাবে না, ব্যাংকও চলবে না। অতএব তাদেরকে এইভাবে একটা সুযোগ দিয়ে ফিরে এনে আবার টাকাটা আদায় করবার ব্যবস্থা করা হোক। হোয়াট ইজ ইয়োর, মানে আপনি কী ভাবছেন স্যার? আমি তো মনে করছি it is not a very sensible policy, and it reflects very poorly on the government's management, particularly in terms of the way in which the central bank is handling the. Emni Proshono utlo about the replacement of the outgoing central bank governor, who had established a very creditable reputation that he was trying to correct the banking crisis faced by the country, and to replace him with a person with very limited expertise in this area. এটা আমি ব্যাপার বুঝতে পারছি না। এখন অনেক কিছু সেন্সিবল কাজ, অ্যাটলিস্ট উদ্দেশ্য ভালো ছিল, ডেমনস্ট্রেটেড বাই দি প্রাইম মিনিস্টার, কিন্তু এই পথে উনি কেন চলে গেছেন, and why they permitted the central bank to move in this direction, I cannot understand it, because it is not in their interest. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনার কাছে আসছি। আপনাকে আমি আগে বলছিলাম, আমি প্রশ্নটা আমি আবার করি আপনার কাছে। সানেমের সম্মেলনে আপনি বলেছেন বিএনপি পুরনো বন্দোবস্তের পথে হাঁটছে। আচ্ছা, ওদের বিএনপি এই সরকারের কিছু প্রাথমিক যে পদক্ষেপ সেগুলা দেখে নিশ্চয়ই আমাদের মনে একটা আশঙ্কা জেগেছে যে তারা পুরনো বন্দোবস্তের পথে হাঁটছে। একটা আপনি উদাহরণ দিই, একটা দুটো, যে আগে যেটা ছিল যে দখলদারিত্বের একটা রাজনীতি, যে সমস্ত এলাকায় আওয়ামী লীগের এবং সমস্ত ইনস্টিটিউশনে আওয়ামী পন্থীদের বসিয়ে দেওয়া, লোকাল গভর্নমেন্টে তারা ওই যাদের প্রভাবশালী তাদের সেভাবে তারা বসিয়ে দিত, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনে আওয়ামীপন্থী, ইউনিভার্সিটিগুলোতেও আওয়ামীপন্থী। এখন আমরা যেটা দেখলাম, খুব দ্রুত গতিতে সমস্ত ইউনিভার্সিটিগুলার অ্যাডমিনিস্ট্রেটর পাল্টানো হয়েছে, ইউজিসিতে পাল্টানো হয়েছে, এবং আমি যা শুনেছি যে এরা সবাই বিএনপি সিম্প্যাথাইজার। অ্যাডমিনিস্ট্রেশনের অনেক পরিবর্তন হয়েছে। তারা কারা আমি জানি না, কিন্তু আমি ধারণা করছি যে তারাও হয়তো বা বিএনপি পন্থী। সমস্ত লোকাল গভর্নমেন্টে যে সমস্ত অনেকখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি, এবং তারাও সবাই বিএনপি সমর্থক। অতএব এইটা দেখে যেটা সন্দেহ করা যাচ্ছে যে তারা আগে আওয়ামী লীগ যেমন চেয়েছিল যে প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের লোকের কন্ট্রোলে থাকবে, তারপরে সেটা যদি হয় তাহলে যা হয় যে এই আবার কোনো আমরা যদি রুল অফ ল কিংবা আমরা যদি ভাবি যে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, মেরিট বেসড অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলা তো আর কোনো তাহলে আর হয়তো হবে না। মানে জুডিশিয়ারিকে কন্ট্রোল করে তারপরে যে একটা
অ্যাডমিনিস্ট্রেশন করা। আমরা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি যদি আমরা একটা সিগন্যালিং দেখি যে না, জুডিশিয়ারি খুব নিউট্রাল ভাবে কাজ করতে পারবে, কারণ রুল অফ ল যদি আমরা করতে চাই তাহলে তো নিশ্চয়ই জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কিছু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। একটু বলি, যেমন ধরেন যে বিচারপতিদের নিয়োগের যে অধ্যাদেশ, কিংবা মানে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট বানাবার যে মানে সব অ্যারেঞ্জমেন্ট করে ঘোষণা দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়া কমপ্লিট, এখন সেই অ্যামেন্ডমেন্টটি ড্রপ করা হলো, ওটা বাতিল করা হয়ে গেল। এগুলো মিলেও তো আপনি যে বিচার ব্যবস্থার কথা বলছেন, মানে প্রাসঙ্গিকভাবে বললাম, এগুলো তো হয়েছে। হ্যাঁ, এটা তো অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং, কারণ ওটা অন্তর্বর্তীকালীন সময়ে যে খুব বেশি সাকসেসফুল কিছু ইমপ্লিমেন্টেশন হয়েছে তা নয়, কিন্তু ওই সেক্রেটারিয়েটটা সবাই প্রশংসা করেছে। এবং আমার যতদূর মনে আছে যে তখন তো বিএনপি এটাকেও তখন তারা নিশ্চয়ই সমর্থন করেছেন। তাহলে তারা মানে কেন এটাকে পক্ষে গেলেন না? আমি তো বলছি কিছু গুড গভর্নেন্সের জন্য কিছু আর্লি সিগন্যাল দেওয়া হতো, যেগুলো আগে আমরা সবাই এই যে দখলদারের রাজনীতি সবখানে নিজেদের লোক বসিয়ে দেওয়া, এটা তো গত এত বছরে আওয়ামী শাসনের সময় অত্যন্ত একটা ঘৃণিত একটা ব্যবস্থা ছিল। এবং সবাই এটা ভাবছে যে আমরা মেরিট বেসড কিছুতে যেতে চাইলে, ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন চাইলে, ফেয়ার ইলেকশন চাইলে, এটা করলে তো আর কখনোই এটা তো আবার সেই একজনকে ক্ষমতায় রাখার এক ব্যক্তি বর্ণনার একটা ক্ষেত্র তৈরি করে দিবে। অতএব এই জন্য এই আর্লি সাইনগুলা আমাদের সবাইকে অত্যন্ত চিন্তিত করেছে। এবং আমি বলবো এই সরকার, if they are hearing, listening to people, তাহলে তাদের খুব তাড়াতাড়ি একটা কারেক্টিভ মেজার, কারেক্টিভ সিগন্যালিং দেওয়া উচিত যে না, তারা সেই পুরনো পথে হাঁটছেন না। আর তারা যদি এটা না করেন তাহলে মানুষ ভাববে যে তারা তো 2 মাসের মধ্যেই ভেবেছেন, যেটা একটা ভ্রান্ত ধারণা হবে যে তাদের হাতে সব ক্ষমতা চলে গেছে। 2/3 মেজরিটি নিয়ে তারা আসতে পারেন, কিন্তু আমাদের দেশে মানুষ অনেক সময় খুব সহিষ্ণু থাকে না। অতএব 2/3 মেজরিটি দিয়ে মানুষ একটা বিশ্বাস রেখেছে, এবং সেই বিশ্বাসের প্রতি আমি বলবো যে প্রতি মুহূর্তে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা দরকার। 11 দল যে ইতিমধ্যেই বিরোধিতা করে রাজপথে নেমেছে, সেটার মধ্যে কি আপনি অসহিষ্ণুতা দেখেন? এর মধ্যে আবার আমি বলি, জামাতের আমির এই যে এখন হাম একটা অনেক বড় প্রবলেম, অভিযোগ করেছেন যে হাম নিয়ে এবং জ্বালানি নিয়ে সরকার লুকোচুরি করছে। এটা আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং এটার সমাধান কি, এগুলোর ব্যাপারে ডিটেল কিছু না বলে প্রতিদিন মারা যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। তার মধ্যে আবার সরকার উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে এটা আসলে বিগত সরকারের ব্যর্থতা, কারণ তারা হামের উপরে এর আগে ওই যে টিকা ইত্যাদিগুলো কিছুই করে নাই। এখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন গত 16-17 বছরে হামের অবস্থা কি ছিল যে তাদেরকে দায়ী করা যাবে যে তারা কর্তব্যে অবহেলা করেছে। এই মিলেও আবার ওই একই প্রশ্ন হচ্ছে, ওই লুকোচুরির প্রশ্ন আসছে, সরকার যথাযথভাবে তথ্য আমাদেরকে জানাচ্ছে কি না। এখন আমি বলবো, এই জন্য আমি এই সরকার মাত্র 2 মাস হয়ে এসেছে, আমি বলবো যে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি। তাদের হাতে সব তথ্য হয়তো তাড়াতাড়ি নেই, কিন্তু আমরা জানতে চাই যে এখন যেটা হয়েছে, আগামী মাসে ওনারা কতটা করবেন, আগামী 6 মাসে কি করবেন, কতদিনে সবার উনি ভ্যাকসিনেশন দিতে পারবেন, এই প্ল্যানগুলো যদি আপনারা খুব তাড়াতাড়ি বলেন, অন্যকে দোষারোপ না করে, আমার মনে হয় সেটাই আমরা নতুন রাজনীতি বলতে, নতুন বাংলাদেশ বলতে আমরা এটাই চাই, যে একটা নতুন ভাবে একটা তারা রাজনীতি করবেন, যেখানে পুরনো যে রাজনীতি ছিল একে অন্যকে দোষারোপ দেওয়া, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি এখন তখন সে কি করবে, তার রেসপন্সিবিলিটিটা কিভাবে আমরা তাকে অ্যাকাউন্টেবল করতে পারবো সেটা বলে দিলে আমার মনে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। আমি এখন স্যার আপনার কাছে আবার আসতে চাই। অনেকগুলো বিষয় এখন আমাদের হাতে ছিল, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। মানে যেটা তুলেছিলাম, বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা, অর্থনীতির অনেকগুলো দিক আছে,
তাছাড়া গুড গভর্নেন্সের কথা যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে, কিন্তু এত কিছু আলোচনা করা যাবে না। আমার হাতে স্যার সব মিলে হয়তো 7-8 মিনিট সময় আছে, কিন্তু প্রশ্ন আছে অনেকগুলো বড় প্রশ্ন এরকম যে আসলে অর্থনীতির বর্তমান অবস্থাটা কেমন। আপনি ব্যাংকের উপর কথা বলেছেন, কিন্তু জুন সামনে আমাদের তো বাজেট তৈরি করতে হবে এবং এই বাজেটই একটা দিক নির্দেশনার মতো হবে। মজার ব্যাপার হলো যে এই দেশের সবগুলো পার্টি একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে, একটা ওয়েলফেয়ার ইকোনমির কথা বলে, অথচ বাজেট যখন করে সে বাজেট দেখলে এটার মধ্যে ওয়েলফেয়ার সাইড কম পাওয়া যায়। আর আমাদের দেশে যেগুলো সোশ্যাল সেফটি নেট করা হয়েছে, যেটা ওয়েলফেয়ারের বড় ভিত্তি, সেগুলোতে আমাদের লুটপাট চলে, আমাদের সেগুলো ঠিকও করা হয় না। আপনি স্যার আগামী এই সময় পর্যন্ত, বাজেট করা পর্যন্ত এই যুদ্ধের অবস্থা কী দাঁড়াবে সেটা বিবেচনা করে অর্থনীতিকে কোন পথে নিয়ে যেতে পারে, ব্যাংকের পরিস্থিতি সব মিলে এবং বাজেটটাকে কীরকম করে দেখছেন। আমি সরি যে সময় আমার হাতে বেশি নেই, সেজন্য বলছি 7 মিনিটের মধ্যে কথা শেষ করে ফেলতে পারলে ভালো, তারপরে আমি 1 মিনিট শেষ করতে হবে আমার। এখানে আমি দেখতে পাচ্ছি the immediate crisis problem in the budget is to deal with the consequences of the Middle Eastern crisis and how it will be impacting both on the budget and on the balance of payments. দুই জায়গা তো চাপ আসবে। এখন নতুন বাজেটের মধ্যে এইটা ডিল করে how far they will be able to address the welfare state promise that they have made over there. এখন তো আমার সন্দেহ হচ্ছে that they can do that in anything but a token way. এখন কিছু token programs নিশ্চয়ই রাখবে in order to demonstrate it, but their greatest contribution once again would be if they could bring a common strategy for addressing the problems of the poor people over here, and to have a welfare program for them, which is a coherent program and not distributed in 20 different or 50 different programs under several ministries. এখন তো যদি অত উনি করতে পারেন, and this can be done, certainly it can be done in anticipation of preparing the budget. তারপর ওনার বাজেট অ্যালোকেশনের এখন একটা লং টার্ম দৃষ্টির মধ্যে it will then make some sense and people will understand উনি কোন পথে দেশে নিয়ে যাচ্ছেন। এখন তো they are not going to solve the welfare problems of the people of Bangladesh in the next budget, and they can only give a vision, but it has to be a sensible vision. কত আমি এই পথে আমি বাজেট প্রায়োরিটাইজ করছি ওনার পক্ষে, দ্যাট ইজ অল দে ক্যান ডু। এখন আমি যে দেখছি দ্যাট দে উইল হ্যাভ টু অলসো ওয়ার্ক আউট এ হোল সিরিজ অফ আদার সেন্সিবল প্রায়োরিটাইজেশনস ইন দ্য বাজেট। এখন তো মূল কথা তো হচ্ছে কি আমার পাবলিক হেলথ সিস্টেম, আমার পাবলিক এডুকেশন সিস্টেম সবই তো এখন সংকটে আছে। They are suffering from serious governance problems, low budget allocation, যে allocation পাচ্ছে উনি সঠিকভাবে খরচ করতে পারছে না। এখানে এইরকম প্রবলেম যদি উনি প্রায়োরিটাইজ করে অ্যাড্রেস করতে পারবেন, that would then make some sense. তারপর উনি যদি 1 বছরের মধ্যে দেখাতে পারেন that people are getting conspicuously a better quality of health service, there's a visible improvement in the quality of our educational system. যেখানে teacher recruitment is not based on payment of money, যেখানে efficiency criteria can be made to operate, এসব যদি উনি দেখাতে পারবেন এখানে, it will be much more important than just how much money is being allocated to these sectors. এখানে the big problem that will be faced by this government is going to be... আচ্ছা, আমি প্রশ্নটা করি স্যার, আমার প্রশ্ন অনেকগুলোই ছিল। আপনি যতদূর বলেছেন আই এম ভেরি হ্যাপি। সেটা হচ্ছে যে আপনি আত্মজীবনী লিখেছেন, সেখানে লিখেছেন আপনার প্রথম ব্যাচের সবচাইতে উজ্জ্বল ছাত্র ছিলেন মোহাম্মদ ইউনুস। আপনার সাথে মির্জা ইব্রাহিম অন্যান্যরা ছিলেন। আমি আরও শেষ করি, পরের সাথে আছে কেমব্রিজে আপনার সাথে একই সময় ছিলেন মনমোহন সিং, অমর্ত্য সেন। মনমোহন সিং রাজনীতিতে সক্রিয় হয়ে দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কাঠামোগত সংস্কার করেছেন
আপনি রাজনীতিতে সম্ভবত সংস্কৃতি আমি আপনাকে মানে পলিটিক্যালি ইনভলভলি মনে করি খুব ব্রেইনের দিক থেকে, এবং আপনি পেশোয়ার থেকে চলেছেন বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, এসে ইনভলভডও ছিলেন, বাট আপনি ডাইরেক্টলি পলিটিক্সে যাননি। এখনও স্যার পলিটিক্সে আপনার ফিলিংটা কি, মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে যদি বলতে পারেন, যদি প্রশ্নটা লম্বা কিন্তু শেষ ততক্ষণই সময় আমি পাই নাই। আপনি ইউ আর নট মনমোহন সিং, ইউ আর নট অমর্ত্য সেন, বাট মেবি ইউ আর বিগার দ্যান অমর্ত্য সেন। বাংলাদেশের জন্য এখন রাজনীতির দিক থেকে কী বলে, খুব সংক্ষেপে বলবেন, আমি সবাই কম। কুইকলি তো মনমোহন সিং এ একটা কথা বলে যায় এখানে। আমার 6 নাম করা ব্যক্তি ছিলেন ফ্রম সাউথ এশিয়া কেমব্রিজে। If we had at that time wanted to identify the person who is least likely to be a politician and be interested in politics, it would have been Manmohan Singh. উনি তো একটা পুরো জীবনে এখন একটা, he was working mostly as a government bureaucrat, but a very competent bureaucrat, and he had no political ambitions whatsoever. এখন তো যে বলা যায় accidentally উনি হয়ে গেছে না, অনেক সুযোগ হলো, and of all of us he was the one who became Prime Minister of India for 2 terms. তো এইটা it's a matter of circumstance and fortune that he was in a political party and in a democracy যেখানে এটা সম্ভব ছিল না। এটা আনফর্চুনেটলি এই সুযোগ আমার সামনে আসে নাই। ইউ হ্যাভ অলসো মেনশন অমর্ত্য সেনকে তুমি মনে করছো দ্যাট হি ওয়াজ used by the government of India. That was actually, if you ask him, he unfortunately feels he was not used by the government of India. And onar je sob policy drishti chilo, it was more inclined to the policy reforms associated with market economy, je international system e preference chilo, oita ব্যবহার হলো। ওনার যে human development এর focus chilo, that was not one of the areas which was emphasized, and এই কারণে ইন্ডিয়ার অনেক সমস্যা হলো। That is Amartya Sen's belief. So amongst them, Amartya was very much the person who could be of service as a maker of policy. Amartya Sen was a highly influential person socially and politically, but not with particular governments of India. Thank you, sir. প্রফেসর রেহমান সোবহান, বিশেষণ আর দিচ্ছি না, অনেক কথা বলেছি, আরও অনেক কথা বলা বাকি আছে তা জানি। আপনি আরও সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার হয়তো আপনার সাথে দেখা হবে। একইভাবে ম্যাডাম রানুজান, আপনার সঙ্গে আমাদের দেখা হবে। আপনাদের দুজনকেই আমার নিজের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠান মুক্তবাকের পক্ষ থেকে এবং চ্যানেল 24-এর পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শেষ করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান মুক্তবাক। এতক্ষণ ধরে কথা শুনেছেন দুজন বৃদ্ধ মানুষের কথা, যা আমরা আমাদের ভূমিকার সময় বলেছি। তারা সব ব্যাপারেই কথা বলতে পারে। এরা দুজন মিলে রাজনীতি, অর্থনীতি, সমাজ, ভেতর থেকে বাইরে থেকে, মানে অন্তর্দৃষ্টি বহির্দৃষ্টি দুটোরই যেরকম করে দেখতে পারেন সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। আমার অনুষ্ঠান শুরুতেই আমি এই কথা ভেবেছি, যাত্রাটা শুরু করব একটা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে, এবং যেতে যেতে আরও খুবই হালকাও করব, সবাইকে ভালোভাবে দেখাতে চেষ্টা করব, সবাই মিলে আমরা দেখতে চেষ্টা করব আমাদের সংকটটা কী, কোথায়, কীভাবে উতরাতে পারি। যেরকম করে দেখেন, স্যার বলেছেন সবগুলো সংকটের কথা বলেছেন, আবার বলেছেন এখনই বলবার সময় হয়নি, মাত্র তো 2 মাস হলো সরকারের, এখানে সবাই তা দরকার। ভালো ভালো কথা তো কিছু বলছে, ভালো ভালো কাজ কিছু করবার চেষ্টা করছে, এবং এই কাজগুলোর মধ্যে ভুল ত্রুটি হতে পারে। তাতে উনি এরকম করে বলছেন যে এই ব্যাপারে IMF-এর বা ওয়ার্ল্ড ব্যাংকের ডাক ডলারের কথা না, তারা বলবে কেন, আমাদের এখানকার কাজ আমরা করব, আমাদের সরকার যেভাবে করছে তারা যাতে ঠিক মতো করে তাকে সহযোগিতা করা উচিত। আমিও সেই কথা বলবো, কিন্তু তার সাথে সাথে এই কথা বলবো, ঘর পড়া গরু সিঁদুরে বেগ দেখলে ভয় পায়। তাই সতর্কতা কখনো কখনো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সতর্কতাটা দরকার। আমরা বড় একটা পুলিশেরাতের মতো কিছু পার হওয়ার একটা জায়গায় চলে এসেছি, এবং এটা পার হতে পারলেই আমরা ভালো জায়গায় যেতে পারবো। আমাদের চেষ্টাটা সবাই মিলে, তাই আমরা তর্ক করব, আমরা একজন আরেককে বোঝাবার চেষ্টা করবো, সেই বোঝাতে গিয়ে মাঝে মাঝে মন কষাকষি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় আসবো যাতে আমরা সবাই মিলে আমাদের লক্ষ্যের জায়গায় পৌঁছাতে পারি। আমি বলি কল্যাণমূলক রাষ্ট্র,
আপনি আরেকভাবে বলতে পারেন, কিন্তু মূল কথা সামগ্রিকভাবে রাষ্ট্রের বিকাশ, দেশের ভালো হওয়া, দেশের মানুষের বিশেষ করে নিম্ন স্তরে যে সমস্ত মানুষের গরিব দরিদ্র তাদের অগ্রগতি, বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা তুলে দাঁড়াবার। আপনাদের সবাইকে সেই পথে আরও ভাবতে বলি। মানে যে অভ্যুত্থানটা করেছে সেই সময় ছিল বিরাট একটা অভ্যুত্থানের সময়, এখন কিন্তু গঠন করবার সময়। এখন কেবল আবেগ দিয়ে নয়, এখন একটু বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, বাস্তবতাকে বিবেচনায় রেখে সামনের দিকে যাতে গড়তে পারি সেই চেষ্টায় আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। কালকে আবার এই সময় আপনাদের সঙ্গে দেখা হবে আর একজন রাজনীতিবিদের সঙ্গে, ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের। খোদা হাফেজ।